আসসালামু আলাইকুম। আলোচনার শুরুতে মিচেল স্টার্কের এগেইনস্টে এর আগে তানজিদ তামিম যে একবার মুখোমুখি হয়েছেন এবং আউট হয়েছেন, কোন ধরনের বলে আউট হয়েছেন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই। খেয়াল করে দেখবেন, একদম ফুলার লেন্থের বল, যেটা আসলে পায়ে করা একটা বল, ফ্লিক করার মতো বল, এই টাইপের বলে তানজিদ তামিম আউট হয়েছেন। এবারে মিচেল স্টার্ক যখন বাঁহাতি ব্যাটারদেরকে বোলিং করে থাকেন, ওই সময়টাতে তার একটা কমন স্ট্র্যাটেজির জায়গা আপনাদেরকে দেখাতে চাই। একটু খেয়াল করে দেখবেন, সিমিলার প্যাটার্নেই পায়ের যে বলগুলো, অর্থাৎ একেবারে ফুল লেন্থে যে বলগুলো ব্যাটসম্যান আসলে বাউন্ড টু প্লে দ্য রিস্টি ওয়ার্কস, এই টাইপের বলগুলোই মিচেল স্টার্ক ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস বাঁহাতি ব্যাটারদেরকে করে থাকেন। লাস্ট অ্যাশেজটাকে যদি আমরা একটু উদাহরণ হিসেবে দেই, তাহলে খেয়াল করে দেখবেন বেন ডাকেট এই ধরনের বলগুলোর এগেইনস্টে এত সুন্দর রিস্ট ওয়ার্ক করেছিলেন, যে জায়গাটাতে তিনি মিচেল স্টার্ককে কাউন্টার অ্যাটাক করতে পেরেছিলেন। আবার এই টাইপের বলে, অর্থাৎ এই লেন্থের এই লাইনে, যেটাকে আমরা অনেকটা ব্লাইন্ড জোন বলে থাকি, এই জোনের বলে বেন ডাকেট আউটও হয়েছেন। সো এটা একটা ইভেন ইভেন সিনারিও ছিল। তবে মিচেল স্টার্কের ক্ষেত্রে একটা বিষয় কমন, এবং এটা খুবই ভেরি মাচ প্রেডিক্টেবল, সেটা হচ্ছে বাঁহাতি ব্যাটারকে যখন তিনি বোলিং করছেন, ইনিশিয়ালি একদম সামনে পায়ের বলগুলো এগুলোই তিনি করবেন, যেগুলো আসলে যে সমস্ত ব্যাটসম্যানরা অনেক বেশি মাত্রায় ফ্লিক শটে পারদর্শী, তারাই দিন শেষে সার্ভাইভ করে যান। মাইন্ড ইট, মিচেল স্টার্কের এগেইনস্টে এই লেন্থের বলগুলো যদি আপনি ডিফেন্ড করতে যান, আপনি যদি ডিফেন্সিভ অ্যাপ্রোচে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে উইকেটে টিকে থাকতে পারবেন না। এই টাইপের বলগুলোর এগেইনস্টে যেটা কমনলি আমরা দেখি, কিংবা কমন প্যাটার্ন দেখে ব্যাটসম্যানদের কাউন্টার অ্যাটাক করা, কিংবা একটু এগিয়ে এসে ফ্লিক শট খেলা, যেটা আমরা বেন ডাকেটকে দেখেছি, জেকব বেথেলকে দেখেছি অ্যাশেজে করেছেন, এটাই মিচেল স্টার্কের এগেইনস্টে আসলে অন্যতম বড় অস্ত্রের জায়গা। এখন সত্যি কথা বলতে, যখন মিচেল স্টার্কের এগেইনস্টে এই টাইপের বলগুলোতে ব্যাটসম্যান ফ্লিক শট গুলো করে ফেলেন, এরপর প্ল্যান বি তে মিচেল স্টার্ক কি যান? প্ল্যান বি তে যান এই লেন্থের বলগুলো, যেগুলো আপনাকে একটু বাইরে, একটু ওয়াইডার জোনে দেবেন, এবং তখন ব্যাটসম্যানদের আসলে ওই বলগুলোতে শট খেলতে হয়। এবং অ্যাশেজ যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি, ইভেন আপনি যদি ইয়াশাসভি জয়সওয়াল যে ইনিংসটা অস্ট্রেলিয়ার এগেইনস্টে মিচেল স্টার্ককে ডমিনেট করেছে, সেই ইনিংসটা একটু পর্যালোচনা করে দেখেন, তাহলে খেয়াল করে দেখবেন ইনিশিয়ালি জয়সওয়ালকেও কিন্তু এই পায়ের লেন্থেই বল করেছেন, এবং জয়সওয়াল খুব ভালো রিস্ট ওয়ার্ক করতে পেরেছিলেন দেখে মিচেল স্টার্ক পরবর্তী সময় প্ল্যান বি তে গিয়েছিলেন, যে প্ল্যান বিটা ছিল আউটসাইড অফ স্ট্যাম্প, এবং ওই জায়গাটাই দেখা যায় যে ব্যাটসম্যানরা তখন অনেক বেশি মাত্রা ইজিয়ার হয়ে যায় যখন মিচেল স্টার্ককে খেলেন। সত্যি কথা বলতে, মিচেল স্টার্কের এগেইনস্টে যদি আপনি ডিফেন্সিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেন, ডেফিনেটলি ওই জায়গাটা আপনি টিকে থাকতে পারবেন না। এখন তানজিদের কথা আমি কেন বলছি, তানজিদের একটা অনেক বড় ভালনারেবিলিটির জায়গা ছিল, এটা আমি 2024-25-এর পার্সপেক্টিভে, যেভাবে তিনি স্টার্কের এরকম পায়ের বলা আউট হয়েছেন ডিফেন্ড করতে গিয়ে। ইভেন নুয়ান তুষারার এগেইনস্টেও আমরা দেখেছিলাম যে এরকম পায়ের বল যেগুলো আসলে এদিকে আসছে, এই লেন্থের বলগুলোতে তানজিদের ভালনারেবিলিটি ছিল। বাট ইন রিসেন্ট টাইমস, আমি লাস্ট এক বছরের পার্সপেক্টিভে যদি বিবেচনা করি, পায়ের লেন্থের যে বলগুলো আছে, লাস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে যখন তানজিদ খেললেন, আমার মনে আছে জনসন নামে একজন বোলার ছিলেন বাঁহাতি, ওই অ্যাঙ্গেল থেকে যখন বল করছিলেন, তানজিদ কিন্তু বেশ সাবলীল ভাবে এগিয়ে এসে শট খেলছিলেন স্ট্রেট। আবার হারিস রফকে আমি দেখছিলাম যে একটা বল তানজিদকে পায়ে করেছিলেন, সেটাতে খুব সুন্দর ভালো রিস্ট ওয়ার্ক করেছিলেন। সো আমার কাছে ব্যক্তিগত মতামত অনুযায়ী, সাদমান ইসলামকে আমরা এমনিতেও জানি যে ডেফিনেটলি পায়ের বল কিংবা লেগ স্ট্যাম্পের এই করিডোরটা, এটা সাদমান ইসলামের একটা অনেক বড় ভালনারেবল জায়গা। মিচেল স্টার্কের কোয়ালিটির বোলার যখন বোলিং করতে আসবেন, তখন এই ভালনারেবিলিটি আরো অনেক বেশি মাত্রায় প্রকাশিত হবে। আই উইশ আমাদের দেশে আসলে একজন প্রপার রাইট হ্যান্ডেড ওপেনার থাকতেন। সত্যি কথা বলতে, মিচেল স্টার্ক যখন রাইট হ্যান্ডেড ওপেনারদেরকে মানে বোলিং করে থাকেন, ডেফিনেটলি ইনকামিং বলগুলো তাদের জন্য অনেক বেশি মাত্রায় করেন। আবার অনেক সময় দেখা যায় করিডোর অফ আনসার্টেনিটিটাও ব্যবহার করেন। সো আমাদের দেশে আসলে রাইট হ্যান্ডেড ওইরকম ওপেনারের উপর আমরা ভরসা করতে পারি না, বা মাহমুদুল হাসান জয়ের উপর ওই ভরসার জায়গাটাও আসলে আসে না। সো আমার এটা একটা ব্যক্তিগত ধারণা অনুযায়ী, যে আপনি তানজিদ হাসান তামিম যদি এক প্রান্ত থেকে ওপেনিং করেন, তিনি ওই কাউন্টার অ্যাটাকের কাজটা করতে পারবেন যদি ওই রিস্কি কাজটা করে থাকেন। ইভেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পরের দিকের যে বাঁহাতি ব্যাটসম্যানরাও আছেন, শান্ত বলি, মুমিনুল হক বলি,
তাদের একটাই লক্ষ্য হওয়া উচিত এই মুহূর্তে প্রিপারেশনের জায়গাটাতে এগেইনস্ট মিচেল স্টার্ক আপনি রিস্ট ওয়ার্কটা কত ভালো করতে পারছেন। কারণ স্টার্ক আপনাকে ইনিশিয়ালি এই জায়গায় বল করবে এবং সেই জায়গাটাতে আপনাকে রিস্ট ওয়ার্কে পারদর্শী হতে হবে। সো আপনার এই মুহূর্তে আসলে রিস্ট ওয়ার্কে পারদর্শী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ যখন আপনি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাচ্ছেন মিচেল স্টার্ক যে জায়গাটায় আছেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে দুই ভেন্যুতে খেলা হচ্ছে, এই দুই ভেন্যু একটা ডারউইন আর একটা ম্যাকে অস্ট্রেলিয়ার নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত এবং বছরের এই সময়টায় ওয়েদার অনেক বেশি মাত্রায় ড্রাই থাকে, বাউন্সি উইকেট আসলে হয় না, বা ওই অঞ্চলগুলোতে নর্মালি বাউন্সি উইকেট প্রডিউস করা হয় না বা প্রডিউস করা পসিবল হয় না বিকজ অফ দ্য ওয়েদার কন্ডিশন। এমন উইকেট হয় যেগুলো আসলে অনেক বেশি মাত্রায় বেটার ব্যাটিং কন্ডিশন, বেটার ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন, এবং সেটা পরবর্তী সময়ে যেহেতু ড্রাই থাকে ওয়েদার অনেক বেশি মাত্রায় স্পিন ফ্রেন্ডলি হয়ে যায়। সো নেথান লায়ন ক্যান বি আ ভাইটাল ফ্যাক্টর, বাট বাংলাদেশের মতো টিমের এগেইনস্টে যখন মিচেল স্টার্ক আছেন, যেটা আসলে প্রথম 20 ওভারে খেলা শেষ করে দিতে চাইবে অস্ট্রেলিয়া, আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। আমার একটা ব্যক্তিগত ধারণা অনুযায়ী সেই জায়গাটাতে ডেফিনেটলি তানজিদ তামিম শুড বি দেয়ার ফর দ্য কাউন্টার অ্যাটাকিং সিচুয়েশনস, কারণ স্টার্ক দুইটা কাজই করবেন, একটা এই আর একটা ওই। ইভেন তানজিদ যদি থাকেন, আপনি যদি প্যাট কামিন্স খেলেন, প্যাট কামিন্সকে ইন দ্য ভেরি সেকেন্ড ওভার আপনি বাধ্য করতে পারবেন অ্যারাউন্ড দ্য উইকেট আসার জন্য, কারণ প্যাট কামিন্সের এটা একটা বৈশিষ্ট্যের জায়গা, যখন বাঁহাতি ব্যাটসম্যান ব্যাটিং করতে আসে ওই পার্টিকুলার সময়টাতে অ্যারাউন্ড দ্য উইকেটে চলে আসেন এবং ইন দ্য ভেরি সেকেন্ড ওভার। উল্টো আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার এই বোলিং লাইন আপে যদি বোল্যান্ড খেলেন সেটা আরো অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস হতে পারে বাংলাদেশের জন্য, বা বোল্যান্ডকে আমার কাছে অস্ট্রেলিয়ান কন্ডিশনে আরো বেটার থ্রেট মনে হয় এগেইনস্ট এনি কাইন্ড অফ টিমস। বাট স্টার্কের জায়গাটা যদি আমি বলি, স্টার্কের জায়গাটা অ্যাগ্রেসিভ বাহাতি ব্যাটসম্যান যদি রিস্ট ওয়ার্ক বেটার করতে পারেন, দেন স্টার্ক উইল গিভ ইউ চান্সেস, যেখানে আপনি আসলে রুম পাবেন, শর্ট খেলার জন্য অপশনটা পাবেন। প্রবলেমটা যেটা হয় স্টার্কের এগেইনস্টে যে সমস্ত ব্যাটসম্যানরা ওই পাকাপাকাপি করে অনেক বেশি মাত্রায় ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে যায়, তখন স্টার্ক আপনাকে পেয়ে বসবেন এবং এই জোনের বলগুলো যখন আপনি আসলে রিস্ট ওয়ার্ক ভালো করতে না পারবেন, ওই সময়টা আসলে এই টাইপের বলের এগেইনস্টে এই পেসে খেলাটা অনেক বেশি মাত্রায় ইম্পসিবল কাইন্ড অফ সিনারিও হয়ে যায়। সো বাংলাদেশের প্রিপারেশন আসলে অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে কি, তারা কোন প্ল্যানে যাচ্ছে, কতটুকু ডেটা অ্যানালাইসিস হয়েছে, ওই জায়গাটা যদি আমরা পার্টিকুলারলি বিবেচনা করতে চাই, আমার কাছে ব্যক্তিগত মতামতের জায়গাটা বাংলাদেশের অন্তত একজন অ্যাগ্রেসিভ ওপেনার থাকা উচিত। দ্বিতীয়ত, এর পরে যে বাহাতি ব্যাটসম্যানরা আছেন, মিচেল স্টার্ককে যদি আপনি আসলে খেলতে চান, আপনার রিস্ট ওয়ার্কটা অনেক বেটার হতে হবে, রিস্ট ওয়ার্কটা অনেক প্রমিনেন্ট হতে হবে। এখন সত্যি কথা বলতে বাংলাদেশের আর ওপেনার তানজিদের কথা তো আমি বললাম, তার সঙ্গে আর কে, আর কার উপর আপনি ভরসা করতে পারেন, ওই ভরসার জায়গাটা আসলে আসে না। এখন সৌম্য সরকারের কথা আমিও গতকালকে বলেছি, অনেকেও বলবেন তার ওভারসিজ রেকর্ডটা অনেক ভালো। লাস্ট যদি আমরা এনসিএল চিন্তা করি, লাস্ট এনসিএল এ বেশ ভালো ব্যাটিং তিনি করেছেন, বেটার ব্যাটিং কন্ডিশনে সৌম্য সরকার ভালো ব্যাটিং করে থাকেন, এগুলো কয়েকটা পয়েন্ট হতে পারে। বাট আমি জানি না যে আমাদের সিলেক্টররা আসলে এই সমস্ত বিষয় বিবেচনা করবেন কিনা। পার্টিকুলার কন্ডিশন ওয়াইজ পার্টিকুলার টিমের এগেইনস্টে আপনি রেগুলার ওপেনারদের বাইরে আপনি যাওয়ার সাহসটা দেখাবেন কিনা, এতটুকু সাহসী বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট হতে পারবে কিনা, অনেকগুলো প্রশ্নের জায়গা আছে। বাট আপনি আমাকে জিজ্ঞেস করলে এগেইনস্ট মিচেল স্টার্ক লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা কাজ করে, সেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমরা যখন অ্যাশেজ দেখেছি সেখানে দেখেছি। বাট ওই যে বললাম যে আমাদের রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ওই লেভেলের নাই যেটা মিচেল স্টার্কের ইনকামিং বলকে আসলে ওইভাবে কম্পেনসেট করতে পারে বা ইনকামিং বলগুলোকে ওইভাবে ডিল করতে পারে। সো আই এম নট শিওর অ্যাবাউট ওপেনিং পেয়ারটা কেমন হবে, বাট একটা জায়গাতে আমি আসলে তানজিদ হাসান তামিমকে দেখতে চাই, বিকজ ইন রিসেন্ট টাইমসে তার রিস্ট ওয়ার্কের জায়গাগুলো আমার কাছে ভালো লেগেছে, ড্রাইভের বলগুলো তিনি ভালো খেলেন, আর যখন রুম পাবেন, মানে ড্রাইভের বলগুলো ভালো খেলার পরে যখন স্টার্ক আপনাকে রুম দেবে, প্ল্যান বিতে যাবে, ওই জায়গাগুলো এক্সিকিউট করার তানজিদ হাসান তামিমের সক্ষমতা আছে। আর যদি আপনি আমাকে থিওরিটিক্যালি জিজ্ঞেস করেন তানজিদের পার্টনার আসলে কার হওয়া উচিত, ডেফিনেটলি একজন ডানহাতি ব্যাটসম্যান হওয়া উচিত, কিন্তু আমাদের যে ডানহাতি ব্যাটসম্যানের অপশন আছে সেই অপশনটা আসলে বেটার অপশন না। সো আমি জানি না সৌম্য সরকারের অপশনটাকে ওভারসিজ কন্ডিশনে, যেহেতু সৌম্যর আপনি যদি গড় চিন্তা করে দেখেন, ওভারসিজ কন্ডিশনে সৌম্যর গড় বা এই টাইপের কন্ডিশন গুলোতে, বেটার ব্যাটিং কন্ডিশন গুলোতে সৌম্যর গড় বেটার।
আই এম নট শিওর যে আমাদের সিলেক্টর এতটুকু সাহসী হতে পারবেন কিনা বা সেই সাহসী হওয়াটা প্র্যাকটিক্যাল কিনা, বাট ডেফিনেটলি সেকেন্ড অপশনের জায়গাটা অনেক বড় ভালনারেবিলিটির জায়গাটা বাংলাদেশের আছে। বাট একটা অপশন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের চোখটা বন্ধ করে ঠিক করে নেওয়া হচ্ছে, যখন আপনি অস্ট্রেলিয়ার এগেইনস্টে খেলছেন ওই রকম কন্ডিশনে খেলছেন, তানজিদ তামিম শুড বি দেয়ার। কারণ এই অস্ট্রেলিয়ার এগেইনস্টে আপনি যদি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যান, ইউ উইল নট বি সাকসেসফুল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।